ওএমআর সিট দেখে সরাসরি চাকরি ফেরত দেওয়া এটা কি আইনত সম্ভব? সুপ্রিম কোর্টের রায় তো পুরো প্যানেলটাই বাতিল হয়েছে। ঠিক এখানেই রয়েছে একটা গভীর জটিলতা। সুপ্রিম কোর্ট পুরনো প্যানেল বাতিল করে দিয়েছে, তার মানে পুরনো নিয়োগ আর বৈধ নয়। তাই শুধু ওএমআর সিট দেখে কাউকে আগের পদে ফিরিয়ে দেওয়া যাবে না, এটা আদালতের রায়ের কিন্তু বিরুদ্ধে যাবে। যাদের ওএমআর সিট সঠিক প্রমাণ হবে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাওয়ার দাবি করতে পারেন। এটা আদালতে নতুনভাবে আবেদন করে বা রাজ্য সরকারের বিশেষ নীতিমালার মাধ্যমে সম্ভব হতে পারে। নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা কাগজের কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। 4 সেন্টিমিটার চওড়া, 8 সেন্টিমিটার লম্বা, ওপরের রোল নম্বর লেখা, নিচে ছোট ছোট গোলাকার বৃত্ত, প্রতিটা বৃত্তে ভরা একটি জীবনের পছন্দ, কোনটা এ, কোনটা বি, কোনটা সি আর কোনটা ডি। সেই কাগজের নাম হলো ওএমআর সিট। পরীক্ষার উত্তরপত্র, যে কাগজ বলে দেয় কে কত নম্বর পেয়েছে, কে যোগ্য আর কে অযোগ্য। এই একটা কাগজের জন্যই 26,000 মানুষ গত কয়েক বছর ধরে রাস্তায় ঘুরেছেন, আদালতে গিয়েছেন, ধর্ণা দিয়েছেন, পুলিশের লাঠি খেয়েছেন, কেঁদেছেন। আর তাদের বলা হয়েছে কাগজ নেই, ওএমআর সিট খুঁজে পাওয়া যাচ্ছে না। আগের সরকার বলেছিল ওএমআর সিট নেই, হাইকোর্ট বলেছে দাও, সুপ্রিম কোর্ট বলেছে দাও। সিবিআই তদন্তে হার্ড ডিস্ক যেটা উদ্ধার হয়েছে, যেখানে ওএমআর সিটের ডেটা আছে বলে সবাই জানেন, তবুও বলা হয়েছে ওএমআর নেই। আর তারপর 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের সরকার বদল হলো, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এলো, নতুন সরকার শপথ নিলেন। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যেই যে কাগজ নাকি এতদিন ছিলই না, সেই ওএমআর সিট বেরিয়ে এলো। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড হতে শুরু হলো একের পর এক পরীক্ষার্থীর উত্তরপত্রের স্ক্যান্ড কপি। প্রশ্ন একটাই, এই কাগজ এতদিন তাহলে ঠিক কোথায় ছিল, কেন ছিল না, আর এখন বেরিয়ে আসার মানেটা ঠিক কি? আমরা আজ এই প্রশ্নের উত্তরগুলোর একেবারে গভীরে যাব। আজকের বিষয় ওএমআর জট, 26,000 শিক্ষকের লড়াই, নতুন সরকারের প্রথম পদক্ষেপ এবং সামনে কি অপেক্ষা করছে। এটা শুধু একটা রাজনৈতিক বিতর্ক নয়, এটা হাজার হাজার সাধারণ মানুষের জীবনের প্রশ্ন এবং সেটাই যথেষ্ট গুরুত্বতার সঙ্গে আলোচনা হওয়া একেবারেই দরকার। তো শুরু করা যাক বন্ধুরা, একেবারে গোড়া থেকে। অনেক দর্শক হয়তো এই মামলার পুরো প্রেক্ষাপটটা হয়তো জানেন না। এসএসসি কাণ্ড বলতে আসলে ঠিক কি বোঝায়, কিভাবে শুরু হয়েছিল এই যাত্রা। দেখুন বন্ধুরা, এটা বুঝতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে 2016 সালে। সেই বছর পশ্চিমবঙ্গেও স্কুল সার্ভিস কমিশন, সংক্ষেপে এসএসসি, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য একটা বড় পরীক্ষা নিল। নাম ছিল SLST, স্টেট লেভেল সিলেকশন টেস্ট। নবম, দশম এবং একাদশ শ্রেণীর শিক্ষক পদে নিয়োগ, পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মীর নিয়োগও হয়েছিল। লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিলেন, ফল বেরোলো, নিয়োগও হলো। কিন্তু তারপরেই শুরু হলো অভিযোগ উঠলো নিয়োগে নাকি ব্যাপক কারচুপি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, মেধা তালিকা পরিবর্তন করা হয়েছে, ওএমআর সিটে কারসাজি করা হয়েছে। মানে কারোর ওএমআর সিট একেবারে বদলে দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাননি, অযোগ্যরা চাকরি পেয়েছেন। রাজনৈতিক তদবির আর টাকার জোরেই নাকি নিয়োগ হয়েছে। এই মামলায় তো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীও জড়িয়ে পড়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু এই মামলার সবচেয়ে আলোচিত দিক। পার্থ চট্টোপাধ্যায় সেই সময়কার রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা। তার কাছের একজন বন্ধু অর্পিতার বাড়ি থেকে লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছিল। সেই দৃশ্য গোটা দেশ দেখেছে। সেই টাকাটাকে নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে তদন্তকারী অফিসাররা দাবি করেছিলেন। পাশাপাশি এসএসসির তৎকালীন চেয়ারম্যান, কমিশনের বেশ কয়েকজন কর্মকর্তাও কিন্তু এই মামলাতে জড়িয়ে পড়েছিলেন। এটা শুধু একটা নিয়োগ কেলেঙ্কারি কিন্তু ছিল না, এটা ছিল রাষ্ট্রকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করার একটা সুপরিকল্পিত উদাহরণ, যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মাথায় বসে থাকা মানুষেরাই সেই শিক্ষা ব্যবস্থাটাকে বিক্রি করে দিয়েছিল। আর সেই তদন্তেই সিবিআই একটা হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, যেখানে ওএমআর সিটের ডেটা থাকার কথা।
সেই হার্ড ডিস্ক থেকেই এখন ওই মার্কশিট বের করা হচ্ছে। একদমই ঠিক বন্ধুরা, সিবিআই তদন্তে যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল তাতে এসএলএসটি পরীক্ষার ওই মার্কশিটের স্ক্যান কপির তথ্য ছিল বলে জানা গিয়েছিল। কলকাতা হাইকোর্ট 2024 সালের এপ্রিল মাসে নির্দেশ দিয়েছিল এই হার্ড ডিস্কের তথ্যের ভিত্তিতে ওই মার্কশিটের ছবি এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতেই হবে, যাতে পরীক্ষার্থীরা নিজেরাই মিলিয়ে দেখতে পারেন। সুপ্রিম কোর্টও 2025 সালে কিন্তু এই একই নির্দেশ দিয়েছিল, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার সেটা করেনি। বিভিন্ন কারণ দেখানো হয়েছিল, কখনো বলা হয়েছে তথ্য নেই, কখনো বলা হয়েছে প্রক্রিয়া জটিল, কখনোই বা বলা হয়েছে কারিগরি সমস্যা, কিন্তু বাস্তবে কারণটা ছিল রাজনৈতিক অনিচ্ছা। কারণ ওই মার্কশিট একবার বেরোলে দুর্নীতির প্রত্যক্ষ প্রমাণ কিন্তু বেরিয়ে যেত। আমরা একটু থামি বন্ধুরা, এখানে একটু বড় ছবিটা দেখি। 26,000 বন্ধুরা, এই সংখ্যাটাকে শুধু একটা পরিসংখ্যান হিসেবে না দেখে একটু অন্যভাবে ভাবুন। 26,000 মানে 26,000টা পরিবার। প্রতিটি পরিবারের একজন মানুষ আছেন যিনি বছরের পর বছর পড়াশোনা করেছেন, কলেজ করেছেন, বিএড করেছেন, এসএলএসটি পরীক্ষার জন্য রাত জেগে পড়াশুনো করেছেন, পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, নিয়োগপত্র পেয়েছেন, স্কুলেও গেছেন, ছাত্রছাত্রীদের পড়িয়েছেন, বছরের পর বছর পড়িয়েছেন, বাড়িতে ফোন করে বলেছেন মা আমার চাকরি হয়ে গেছে, বাবা এখন আর ভাবনা নেই। আর তারপর একদিন 2025 সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের রায় সেই চাকরি চলে গেছে। শুধু তাই নয় বন্ধুরা, রায়ে বলা হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই এতটা দূষিত যে যোগ্য আর অযোগ্য আলাদা করা সম্ভব নয়, তাই সবাইকে বাদ দেওয়া হচ্ছে। একবার ভাবুন বন্ধুরা, যিনি সত্যিকারের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, কোনো টাকা দেননি, কোনো তদবির করেননি, কোনো রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করেননি, তিনিও চাকরি হারালেন, কারণ সিস্টেমটাই নষ্ট ছিল। এই অবিচারটাকে কে ঠিক করবে বন্ধুরা? যখন এই রায় বেরিয়েছিল আমি বেশ কয়েকজনের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম। একজন শিক্ষিকা ছিলেন, মুর্শিদাবাদের একটা স্কুলে 10 বছর ধরে পড়িয়েছেন, তার ছাত্রছাত্রীরা তাকে ভালোবাসতেন। তিনি কান্না জড়িত গলায় বললেন আমি টাকা দেইনি, আমার নম্বর ভালো ছিল, আমি সৎভাবে চাকরি পেয়েছিলাম, তাহলে আমি কেন চাকরি হারাবো, আমার অপরাধটা কি? এই প্রশ্নের কোনো সহজ উত্তর কিন্তু তখন ছিল না। আর কয়েকজন ছিলেন পুরুলিয়ার একটি প্রত্যন্ত স্কুলের একটি মাত্র বিজ্ঞানের শিক্ষক, তার চাকরি যাওয়ার পর সেই স্কুলে বিজ্ঞান বিভাগই বন্ধ হয়ে গেছে। সেই স্কুলের ছেলেমেয়েরা বিজ্ঞান পড়বে কিভাবে, কে পড়াবেন? অবসরপ্রাপ্ত একজন শিক্ষক এসে কিছুদিন দেখেছেন, এলাকার মানুষ বিনা পরিশ্রমে পড়িয়েছেন, কিন্তু এটা তো কোনো স্থায়ী সমাধান হতে পারে না। পরিবারের অর্থনৈতিক সংকটের কথাও বলতে হয়, অনেক বাড়িতে রয়েছে গৃহঋণ, চাকরির উপর ভরসা করে নেওয়া হয়েছিল, সন্তানের পড়াশোনার খরচও রয়েছে, বৃদ্ধ মা বাবার চিকিৎসার দায়িত্ব আছে, সবকিছুই এক ধাক্কায় থমকে গেছে। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায়, বিশেষত সীমান্তবর্তী জেলাগুলিতে, যেরকম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, অনেক স্কুলে শিক্ষক সংখ্যা এমনিতেই কম ছিল। সেখানে যখন একসঙ্গে এতজন চলে গেলেন তখন স্কুল চালানোই কিন্তু কঠিন হয়ে পড়লো। দক্ষিণ দিনাজপুরের একটা জেলাতেই 581 জন শিক্ষক কিন্তু চাকরি হারিয়েছিলেন। ফারাক্কা অর্জুনপুর হাই স্কুলে 30 জন, বর্ধমানে 8 জন। এই সংখ্যাগুলো হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু একটা স্কুলের প্রেক্ষাপটে এটা একটা বিশাল সংখ্যা। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখারও সংকট তৈরি হয়েছিল। এই শিক্ষকরাই পরীক্ষক হতেন, অর্থাৎ একজন পরীক্ষক কমে যাওয়ায় পর্ষদকে কিন্তু জরুরি ব্যবস্থা নিতে হয়েছে। কোথাও অবসরপ্রাপ্ত শিক্ষকরা ফিরে এসেছেন, কোথাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিনা বেতনে পড়াতে রাজি মানুষ খোঁজা হয়েছে। এটা কি বন্ধুরা একটা সভ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার ছবি হতে পারে? তাহলে এই মামলার দুটো দিক আছে, একদিকে দুর্নীতি ও বিচার, অন্যদিকে বাস্তব শিক্ষা সংকট। এই দুটো দিককে আলাদা আলাদা ভাবে দেখতে হবে। ওই মার্কশিট আসলে ঠিক কি, কেনই বা এটা এতটাই গুরুত্বপূর্ণ, না থাকার গল্পটা আসলে কতটাই বা বিশ্বাসযোগ্য ছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া অবশ্যই দরকার। এবার কথা বলি ওই মার্কশিট নিয়ে। ওই মার্কশিট হলো পরীক্ষার উত্তরপত্র, এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে কাগজে বৃত্ত ভরতে হয় সেটাই কিন্তু ওই মার্কশিট।
SLST পরীক্ষায় এই সিটের ভিত্তিতেই কিন্তু প্রার্থীদের নম্বর নির্ধারিত হয়েছিল। মেশিনে স্ক্যান করা হয়, নম্বর গণনা হয়, মেধা তালিকা তৈরি হয়, কে কত পেয়েছে সব লেখা থাকে এই সিটে। এখন অভিযোগ হলো এই ওএমআর সিটে কারচুপি হয়েছে, অর্থাৎ কারো বৃত্ত ভরা ছিল না, কিন্তু সিস্টেমে সেটাকে ভরা দেখানো হয়েছে অথবা ভুল উত্তর সঠিক করে দেওয়া হয়েছে। এই কারচুপি প্রমাণ করতে হলে মূল ওএমআর সিট দেখাতে হবে এবং সিস্টেমে যা আছে তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। একটা মাত্র পদক্ষেপ ওএমআর সিট প্রকাশ, আর সেটাই করা হয়নি বছরের পর বছর ধরে। এই না থাকার গল্পটা কতটাই বা বিশ্বাসযোগ্য ছিল বলে আপনার মনে হয়? দেখুন, সরকারি পরীক্ষার উত্তরপত্র হারিয়ে যাওয়া এটা বিশ্বাস করা কিন্তু খুবই কঠিন। একটা রাজ্য স্তরের পরীক্ষায় লক্ষাধিক পরীক্ষার্থী বসেন, তাদের ওএমআর সিট নির্দিষ্ট নিয়ম মেনে সংরক্ষণ করার কথা, ডিজিটাল কপি থাকার কথা, ব্যাকআপও থাকার কথা। এটা শুধু একটা কাগজ নয়, এটা একটা সরকারি নিয়োগ প্রক্রিয়ার আইনি দলিল। সবচেয়ে বড় কথা হলো সিবিআই তদন্তে একটি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল, যাতে ওএমআর সিটের ডেটা থাকার কথা জানা গিয়েছিল। এটা আদালতে জানানো হয়েছিল। তাহলে ওএমআর নেই এই দাবিটা কে বিশ্বাস করবে? এটা ছিল আসলে একটা সচেতন বিলম্বের কৌশল। কারণ একবার ওএমআর সিট প্রকাশ হলে সবকিছুই বেরিয়ে যেত। কে কত পেয়েছিল, কোথায় কারসাজি হয়েছিল, কাকে অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সব কিন্তু প্রমাণ হয়ে যেত। অর্থাৎ এটা প্রমাণ হয় যে ওএমআর নেই মানে ওএমআর দেওয়া হবে না। এই দুটো কথা আসলে এক ছিল এবং এটা তৎকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার একটা। আদালতের নির্দেশকে বারবার উপেক্ষা করা, হাইকোর্ট বলেছে মানা হয়নি, সুপ্রিম কোর্ট বলেছে তাও মানা হয়নি। এই ধরনের আইনি অবজ্ঞা দেশের বিচার ব্যবস্থার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয়। আর এখন নতুন সরকার এসেই প্রথম কাজগুলোর মধ্যে এটা করলো, একেবারে স্পষ্ট বার্তা যে আমরা আলাদা। এরপরে যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশে আসবো, সেটা হলো এখন যে ওএমআর সিট প্রকাশ করা হচ্ছে, এটা দেখে একজন চাকরিহারা শিক্ষক আসলে ঠিক কি করবেন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা বেশ খুবই সরল। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করলেই ওএমআর সিটের স্ক্যান কপি দেখা যাবে। এটা সংরক্ষণ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন প্রার্থী মিলিয়ে দেখতে পারবেন তিনি যা উত্তর দিয়েছিলেন তা কি সিস্টেমে ঠিকঠাক ধরা আছে নাকি পরিবর্তিত হয়েছে। যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তাহলে সেটা আইনি পথে চ্যালেঞ্জ করারও সুযোগ থাকবে। বাদ দেওয়া হয়েছিল তারা এই তথ্য নিয়ে পুনর্নিয়োগের কিন্তু দাবি করতে পারবেন। এবার সুপ্রিম কোর্টের রায়টা একটু বিশ্লেষণ করা অবশ্যই দরকার, কারণ এই রায় নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে। রায়টা ঠিক কি বলছে বন্ধুরা? 2025 সালের 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় হয়েছিল। রায় স্পষ্টভাবে বলা হয়েছে 2016 সালের SLST নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তা প্রমাণিত। এই নিয়োগে যোগ্য আর অযোগ্য প্রার্থীকে আলাদা করা এখন আর সম্ভব নয়, কারণ পুরো প্রক্রিয়াটাই কলুষিত। তাই পুরো প্যানেল বাতিল। তবে রায় একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যারা আগে এই নিয়োগে চাকরি পেয়েছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন এবং তাদের যোগ্যতা প্রমাণের সুযোগও কিন্তু দিতে হবে। তার মানে এটা চিরতরে গেম ওভার একেবারেই নয়। সুপ্রিম কোর্টের রায় মানে এই নয় যে এই 26,000 মানুষ আর কোনোদিনই শিক্ষক হতে পারবেন না। রায় স্পষ্ট বলা হয়েছে পুরনো নিয়োগ বাতিল, নতুন নিয়োগ করতে হবে এবং পুরনো চাকরিহারারাও নতুন নিয়োগে আবেদন করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো নতুন নিয়োগ কত দ্রুত হবে? সুপ্রিম কোর্ট প্রথমে 2025 সালের ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে বলেছিল, পরে সেই সময়সীমা বাড়িয়ে 2026 সালের 31শে আগস্ট করা হয়েছে এবং সেই সময়সীমা মানা কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জ। এই সময়সীমার মধ্যে কি পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্ভব? নতুন সরকার তো এইমাত্র শপথ নিয়েছে, প্রশাসনিক বাস্তবটা এখন কোথায়? এটাই এখন সবচেয়ে বড় সংকট। এই মুহূর্তে নতুন শিক্ষামন্ত্রী পুরোপুরি দায়িত্ব নেননি। শিক্ষা দপ্তর থেকে শূন্য পদের সংশোধিত তালিকা এসএসসিতে এখনো পৌঁছায়নি। তার ফলে কাউন্সিলিং বন্ধ, সাক্ষাৎকার বন্ধ, অনেক চাকরি প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েও কিন্তু
চাকরিতে যোগদান করতে পারছেন না। উচ্চ মাধ্যমিক স্তরে 12,514টি এবং মাধ্যমিক স্তরে 23,314টি শিক্ষক পদ খালি রয়েছে। এই বিশাল সংখ্যক পদে 31শে আগস্টের মধ্যে যদি নিয়োগ শেষ করা হয়, এটা কিন্তু প্রায় অসম্ভব যদি না সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে। এবার আসা যাক নতুন সরকারের প্রসঙ্গে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর এই শপথের মাত্র 24 ঘন্টার মধ্যেই এসএসসি ওএমআর শিট আপলোডের ঘোষণা করেছে। এটাকে আপনারা ঠিক কিভাবে দেখছেন? এই পদক্ষেপটা অতীব তাৎপর্যপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। এটা প্রমাণ করে যে আগের সরকারের আমলে ওএমআর নেই দাবিটা মিথ্যা ছিল, কারণ নতুন সরকার আসার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেটাকে বার করে ফেলা হয়েছে। এটা একটা রাজনৈতিক বার্তাও বটে। নতুন সরকার স্বচ্ছতা নিয়ে আসছে, কিন্তু বন্ধুরা আমাদেরকে দুটো জিনিস আলাদাভাবে করতে হবে। ওএমআর শিট প্রকাশ করা হলো প্রশাসনিক সততার একটা পদক্ষেপ, কিন্তু 26,000 মানুষের পুনর্নিয়োগ সেটা কিন্তু অনেক বড় কাজ। শুধু ওএমআর শিট দিয়ে তাদের চাকরি কিন্তু ফিরে আসবে না, এটা পূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চালাতে হবে। চাকরিহারা শিক্ষকরা ইতিমধ্যে শপথ অনুষ্ঠানের দিনেও কিন্তু মিছিল করেছেন। তাদের দাবি, যাদের ওএমআর শিট সঠিক প্রমাণিত হবে তাদের অবিলম্বে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক। এই দাবি বাস্তবায়ন করাটাই এখন নতুন সরকারের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হবে। কিন্তু ওএমআর শিট দেখে সরাসরি চাকরি ফেরত দেওয়া, এটা কি আইনত সম্ভব? সুপ্রিম কোর্টের রায় তো পুরো প্যানেলটাই বাতিল হয়েছে। ঠিক এখানেই রয়েছে একটা গভীর জটিলতা। সুপ্রিম কোর্ট পুরনো প্যানেল বাতিল করে দিয়েছে, তার মানে পুরনো নিয়োগ আর বৈধ নয়। তাই শুধু ওএমআর শিট দেখে কাউকে আগের পদে ফিরিয়ে দেওয়া যাবে না, এটা আদালতের রায়ের কিন্তু বিরুদ্ধে যাবে। যাদের ওএমআর শিট সঠিক প্রমাণ হবে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাওয়ার দাবি করতে পারেন। এটা আদালতে নতুনভাবে আবেদন করে বা রাজ্য সরকারের বিশেষ নীতিমালার মাধ্যমে সম্ভব হতে পারে, কিন্তু এখানে আইনি জটিলতা আছে এবং সেটা নতুন সরকারকেও কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে সামলাতে হবে। আপনি কি মনে করেন, বিজেপি সরকার এই কাজটা সত্যিই করতে চায়, নাকি এটা রাজনৈতিক কারণে করা হচ্ছে আগের সরকারকে দোষারোপ করতে? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি দর্শকদের এই জিনিসটা নিয়ে যথেষ্ট সচেতন থাকা দরকার। ওএমআর শিট প্রকাশ করা এটা অবশ্যই ইতিবাচক দিক, এটা করা উচিত ছিল আরো অনেক আগেই। কিন্তু শুধু ওএমআর শিট প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। 26,000 মানুষের চাকরি ফেরত দেওয়া, নতুন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা, রাজ্যের স্কুলগুলিতে যথাযথ শিক্ষক নিয়োগ নিশ্চিত করা, এই কাজগুলো কিন্তু বিজেপি সরকারকে অবিলম্বে করতেই হবে। এই মুহূর্তে বন্ধুরা এই ওএমআর শিট প্রকাশ দিয়ে একটা বড় রাজনৈতিক বার্তা কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু যদি 3 মাস পরেও নিয়োগ প্রক্রিয়া না এগোয়, যদি 31শে আগস্টের সময়সীমা মিস হয়, যদি চাকরিহারারা এখনো রাস্তায় থাকেন, তাহলে এই পদক্ষেপ শুধু ভালো মনে করানোর কৌশল হিসেবে ইতিহাসে লেখা থাকবে। এই বিষয়টা নিয়ে তৃণমূল কি বলছে? তারা কি ওএমআর শিট প্রকাশকে স্বাগত জানাচ্ছে নাকি এর বিরোধিতা করছে? তৃণমূলের অবস্থান এই মুহূর্তে বেশ কঠিন জায়গায়। একদিকে তারা নতুন সরকারের প্রতিটা পদক্ষেপের সমালোচনা করতে চাইবে, কিন্তু ওএমআর শিট প্রকাশের বিরোধিতা করাটা তাদের পক্ষে রাজনৈতিকভাবে কিন্তু আত্মঘাতী হবে, কারণ সাধারণ মানুষ জানে যে আগের সরকার এই কাজটা কিন্তু করেনি। তৃণমূল নেতারা বলতে পারেন এটা আমাদের সময়ও হতো, নতুন সরকার শুধু ক্রেডিট নিচ্ছে, অথবা বলতে পারেন এতে কারোর উপকার হবে না, কারণ সুপ্রিম কোর্টের রায় পুরো প্যানেলটাই বাতিল। কিন্তু এই যুক্তি কেউই মানবে না, কারণ তারা নিজেরাই এই কাজ এড়িয়ে গেছে বছরের পর বছর ধরে। এই নিয়োগ কেলেঙ্কারি কি 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের একটা বড় কারণ ছিল? আপনারা কি মনে করেন কমেন্টে সেটা অবশ্যই জানান। আমার মতামত অনুযায়ী নিঃসন্দেহে কিন্তু এটা একটা বড় কারণ ছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পঞ্চায়েত লেভেলের সমস্ত জায়গায় দুর্নীতি, এই ইস্যুগুলো একসঙ্গে মানুষের মধ্যে একটা গভীর ক্ষোভ তৈরি করেছিল। আর শিক্ষা নিয়োগের বিষয়টা বিশেষভাবে আঘাত করেছিল মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে। তাদের সন্তান পরীক্ষা দিয়েছিলেন, চাকরি পাননি, অথচ টাকার জোরে কেউ কেউ পেয়ে গেছে। এই অবিচারের অনুভূতিটাই কিন্তু ইভিএম এ প্রতিফলিত হয়েছে। এছাড়া বন্ধুরা চাকরিহারা 26,000 শিক্ষকের পরিবার, এরাও কিন্তু ভোটার।
এদের ক্ষোভ নির্বাচনে একটা বিশাল ভূমিকা রেখেছে। এবার বন্ধুরা একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। শুধু এই মামলা নয়, পশ্চিমবঙ্গের সামগ্রিক শিক্ষা নিয়োগ ব্যবস্থাটার কি পরিবর্তন দরকার? কি করলে ভবিষ্যতে এই ধরনের কেলেঙ্কারি ঠেকানো যাবে? এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শুধু এই মামলার সমাধান করলে হবে না, ভবিষ্যতেও যাতে এই ধরনের দুর্নীতি না হয় তার জন্য কাঠামোগত পরিবর্তন দরকার। প্রথমত, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ ডিজিটালাইজেশনের দরকার। ওএমআর শিট স্ক্যান করার পর তা তাৎক্ষণিকভাবে একটি স্বাধীন সার্ভারে আপলোড হওয়া উচিত, যেখানে সরকার বা কমিশন একতরফা ভাবে পরিবর্তন করতে পারবে না। পরীক্ষার পর দিনই প্রার্থীরা নিজেদের ওএমআর শিটের কপি পেয়ে যাবেন, এটা নিশ্চিত করা উচিত। দ্বিতীয়ত, নিয়োগ কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে। কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা সরকারের ইচ্ছায় নিযুক্ত হলে দুর্নীতির ঝুঁকি থাকে। একটি স্বাধীন নির্বাচন কমিটির মাধ্যমে এই নিয়োগ হওয়া উচিত। তৃতীয়ত, নিয়োগ প্রক্রিয়ায় নাগরিক সমাজের পর্যবেক্ষণের সুযোগ থাকা উচিত। শিক্ষক সংগঠন, অভিভাবক সংগঠন এবং নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে একটি নজরদারি কমিটি অবশ্যই রাখা উচিত। চতুর্থত, নিয়োগে অনিয়ম হলে দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে, যেখানে মামলা বছরের পর বছর ধরে ঝুলে থাকার কোনো জায়গাই থাকবে না। এই সংস্কারগুলো কি নতুন বিজেপি সরকার করবে বলে আপনাদের মনে হয়? এটা নির্ভর করছে রাজনৈতিক স্বচ্ছতার উপর। বিজেপি নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু শক্ত বার্তা দিয়ে আজকে সরকার গঠন কিন্তু করে ফেলেছে। এখন তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা শুধু প্রতিশ্রুতি নয়, কাজেও দুর্নীতির বিরুদ্ধে। ওএমআর শিট প্রকাশ করা একটা ভালো শুরু, কিন্তু নিয়োগ সংস্কার, স্বচ্ছ প্রক্রিয়া, দ্রুত পুনর্নিয়োগ এগুলো করতে হবে অত্যন্ত দ্রুততার সঙ্গে, কারণ সুপ্রিম কোর্টের সময়সীমা আছে এবং 26,000 পরিবার আজও অপেক্ষায় আছে। তবে বন্ধুরা, একটা কথা অবশ্যই বলা দরকার, 26,000 মানুষ মানে 26,000টা পরিবার, বাবা মায়ের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ, সংসারিক হিসাব সবটাই আটকে রয়েছে এই একটা প্রশাসনিক জটে 10টা বছর ধরে। আর ওই খালি ক্লাসরুমে যে ছেলে মেয়েগুলো বসে আছে তারা জানে না তাদের শিক্ষক আজ রাস্তায় আন্দোলন করছে, কারণ একটা সিস্টেম তাদেরকে ঠকিয়েছে। ওএমআর শিট প্রকাশ হওয়া শুরু হয়েছে, এটা একটা ভালো সংবাদ, কিন্তু শুরু মানেই কিন্তু শেষ নয়। এখন দেখার বিষয় নতুন সরকার এই বিষয়টাকে কতটা অগ্রাধিকার দেয়। 31 আগস্ট সময়সীমা মানা হয় কিনা, নতুন নিয়োগ স্বচ্ছভাবে হয় কিনা এবং সত্যিকারের যারা যোগ্য ছিলেন তারা ন্যায় বিচার পান কিনা। বাংলার শিক্ষা আজ আদালতের নির্দেশের অপেক্ষায় নেই, বাংলার শিক্ষা অপেক্ষা করছে রাজনৈতিক স্বচ্ছতার। আমরা নজর রাখবো, আপনারাও নজর রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।